সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি সেই ন্যাংটা ফকিরের আস্তানায়, যার নাম আমরা অনেক শুনেছি, অনেক মানুষের মুখে শুনেছি। সেই ন্যাংটা ফকিরের আস্তানায় যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে ন্যাংটা ফকিরের আস্তানার পাশে যে গাংটা ছিল, সেই গাং এই যে দেখা যাচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা গন্তব্যস্থানে পৌঁছালে আপনাদের সাথে আবারও শেয়ার হব, দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা এসেছি কুমারখালী থানার অন্তর্গত নাতুরিয়া গ্রাম। তো এই গ্রামে আমরা শুনেছিলাম এর আগে যে এখানে একটা ন্যাংটা ফকির বলে একজন ব্যক্তি ছিল, আধ্যাত্মিক জ্ঞানের মানুষ ছিলেন। তো সেই বিষয়ে জানার জন্য আমরা এসেছি আজকে আমাদের ফুল টিম নিয়ে এই সেই ন্যাংটা ফকির আস্তানায়। তো আজকে আমাদের টিমের সাথে আজকে পরিচয় করে দিই। মোহাম্মদ আব্দুল আওয়াল, মোহাম্মদ জুনায়েদ হোসেন, মোহাম্মদ সালামউদ্দিন, মোহাম্মদ নয়ন আলী, পাশে রয়েছেন মোহাম্মদ রনি আহমেদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তো আজকে যে আমরা মূল টিম নিয়ে এসেছি, আজকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়া। খুব মানে সেই কি বলবো, আমরা জানি যে সে কক্সবাজার যে শালবন আছে, ঠিক শালবনের কোয়ালিফিকেশন এইখানে আমরা দেখতে পাচ্ছি। পাশে এই বাঁশঝাড় আছে, এই পাশে বাম সাইডে যে গাং যাকে বলা হয় নদী দেখতে পাচ্ছেন। এই নদী নিয়ে কিছু কাহিনী আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরবো, আর সেই সাথে একটু শোনাবো। সেটা হচ্ছে আমরা আজকে যে এসেছি এখানে, আমরা একটা ভাইকে পেয়েছি, এই ভাইয়ের সাথে পরিচয় করাবো এখন। তো 1 মিনিট, ভাই আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? ভাই নাম কি যেন? হ্যাঁ, সাজ্জাদ হোসেন ভাই, আমার সাজ্জাদ হোসেন। এনার সাথে আজকে সরাপন্ন হয়েছি, এনার সাথে আজকে আমরা ঘুরবো। ভাই হচ্ছে একটা জব করে, তো জবের কথা এখন বলছি না। তো ভাই আমি এই গ্রামটার নাম কি যেন? নাতুরিয়া গ্রাম। এটা নাতুরিয়া গ্রাম, এই ইয়ে কি কুমারখালী থানার অন্তর্গত, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত। ইউনিয়নটার নাম কি? বাগুলাট ইউনিয়ন। আমি ফের বলছি, কুমারখালী থানা অর্থাৎ কুষ্টিয়া জেলা কুমারখালী থানা বাগুলাট ইউনিয়নের অন্তর্গত নাতুরিয়া গ্রামে অবস্থান আছেন এই যে সেই ন্যাংটা, আমরা বলি ন্যাংটা ফকির বা ন্যাংটা বাবা। তো সেই ন্যাংটা ফকিরের আস্তানায় আজকে যাব। তো আমরা আগে আস্তানায় যাব, তারপর আপনাদের এই গ্রাম মানে এই যে নদীর সম্বন্ধে কিছু বলবো। আপনারা আমাদের সাথে থাকুন, চলুন আমরা এখন এগোতে থাকি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই ন্যাংটা ফকিরের মূল কেন্দ্র, মূল কাঠামো। তো এই ঘরটাই অবশ্য এই রকম ছিল না। এই ঘরটা যখন ন্যাংটা ফকির বাস করতো, তখন দোতলা একটা ঘর ছিল, আমরা শুনেছি। ভাই আসেন। এখানে দোতলা ঘর ছিল, কিন্তু সেই দোতলা ঘরটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছিল। তো ভাই এখানে তো দোতলা ঘর ছিল না? জি, সেটা তো বিলীন হয়ে গেছে। তো এই বিলীন হওয়ার পরে এখন এই ঘর পরে করা হয়েছে, মানে তার স্মৃতি স্বরূপ করা রয়েছে, তাই তো? স্থানীয় লোকজন স্মৃতি রক্ষার্থে এটা করছে। ও আচ্ছা আচ্ছা, এই আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ঘরটা স্মৃতি রক্ষার জন্য এই ঘরটা ওয়াল করে করা হয়েছে, বিল্ডিং করে করা হয়েছে। তো পাশাপাশি দুটো ঘর দেখতে পাচ্ছেন, একটা ঘরে সে থাকতো সেই রকম সিস্টেমে, মানে যে সিস্টেমে ঘরটা ছিল, শুধু উপরকর দোতলা যে টিনের ঘরটা ছিল সেই কাঠামোটা ফেলাই দিয়ে নতুন করে কাঠামো করে তৈরি করা হয়েছে। তো ভাই এই যে একটু জিজ্ঞাসা করছি যে ইনি যে ন্যাংটা ফকিরি যে আমরা শুনেছি যে আধ্যাত্মিক জ্ঞানের মানুষ ছিলেন, তো এটা কি আপনি কি মনে করছেন? এটা মূলত আমরাও শুনেছি, তাকে কখনো দেখি নাই। আমরা ওই জনমুখে যেটা শুনছি আর কি, মানে আপনার বাপ দাদারা দেখছে? হ্যাঁ, বাপ দাদারা দেখছে। আচ্ছা আচ্ছা। যে এইখানে দেখছেন যে আশপাশে যে সুন্দর একটা নিবিড় পরিবেশ, এটা পূর্বের থেকে আর কি। আর কিছু বাঁশঝাড়ও দেখতে পাচ্ছেন। এই বাঁশের কিছু কাহিনী আমরা শুনছি যে এরকম, যে বাঁশের কুঞ্চি কাটলে অথবা বাঁশ কাটলে পারে অনেক সময় দেখা গেল হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অথবা বাচ্চা কাচ্চার ক্ষতি হয়েছে। কারণ তার সম্পদ কেউ নষ্ট করলে পারে সেই ক্ষতিটা সচরাচর আমরা হয়তো আর কি শুনতে পাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে যে এখানে যে বাঁশঝাড় দেখছেন, এই বাঁশঝাড়টা মূলত হচ্ছে উনি যখন লাগাই তখন ওই বাঁশটা উল্টো করে লাগাইছিল, আমি শুনেছি। আমার এখান থেকে কয়েকজন লোক জিজ্ঞাসা করেছি, মানে সাধারণত যা হয় তার ব্যতিক্রম। মানে সাধারণত যেভাবে আমরা দেখি বাঁশের গোড়া লাগানো হয়, কিন্তু আসলে এখানে তা নয়।
বাঁশের উল্টো দিকে লাগানোর পরে সেই বাঁশঝাড় হয়েছিল। আর এই বাঁশঝাড়ের থেকে কেউ কুঞ্চি কাটলে বা কেউ বাঁশ কাটলে তো ওই যে একটা ক্ষতি হয়ে যেত তার, এটা শুনেছি আসলেও তাই। অনেক কিছু শুনেছি আধ্যাত্মিক জ্ঞানের, যেমন আমাদের বাপ দাদারা দেখে গেছে, আসলে একটা আধ্যাত্মিক জ্ঞানের লোক ছিল, সে অনেক কিছু দেখিয়ে গেছে। সেটাও আমরা আপনাদেরকে দেখাবো, সেই গাংটা দেখাবো, গাঙে অনেক কিছু হয়েছে সেটাও দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। পাশে আর কয়েকটা জিনিস আছে, স্থানগুলো দেখেন যে চতুর সাইড আপনার এই দিক থেকে আমরা ধরতে পারি যে এই যে বাগান টাগান দেখছেন তার এরিয়ায় এক সময় সে যখন থাকতো তখন এই বাগান একদম বিদবন জঙ্গল কোয়ালিটির ছিল। শুধু সেই বাস করতো, মানুষ তার কাছে আসতো কোনো প্রয়োজনীয়তায় আসতো, যে কারণে আসুক, যদি সে মুখ দিয়ে বলে ফেলেছে যে যা পাবি, এরকম কথা শুনেছি, তো সে আসলেই পেয়েছে। এই রকম তার একটা আধ্যাত্মিক জ্ঞানের মানুষ ছিল সে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, একটু আগে আছেন, এই ঘরটা সেই পুরাতন দিন দিয়েই আছে, শুধুমাত্র এই পাকাটা হচ্ছে মনে হয় এখান থেকে লোক করছে, আগে কাঁচা ছিল আমি শুনেছি। এই জায়গাটা মানে মানুষ বসে একটু বিশ্রাম নেয়, রেস্ট নেয়। আসলে এখানে আসে মানুষ, অনেক আসে, জায়গা জমি জায়গায় যে খুব একটা ভালো পরিবর্তন হয়েছে তা না, তো লোকজন আসে কম কম, যেহেতু বিদবন মাঠ কোয়ালিটির। আর এই পাশে আছে এখানে এই যে একটা টিউবওয়েল, এখান থেকে পানি নিয়ে আসা হয়। এই যে এখানে দেখছেন, এখানে অবশ্য রান্না বাড়া হয়। এখানে যে সিন্নি প্রতি সপ্তাহে শুক্রবারে সিন্নি হয়, সিন্নি সালাতে যে লোকজন আসে এখানে ইয়ে করে। আর এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এর ভিতরে সবাই বসে প্রতি বাৎসরিক যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সবাই লিপ্ত হয়। প্রত্যেক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর সাইড যে বাগানগুলো ফুল প্লাব, মানে এখানে ফুল ভরে যায়। তার একটা সময় আছে যে, আচ্ছা ভাই এই কোন সময় এই যে আপনার যে বৈশাখ মাসে করে থাকে, বৈশাখ মাসে এই এখানে অনুষ্ঠান হয়, বৈশাখ মাসে যে ওরস বলা হয়, যেহেতু মাজার শরীফ কোয়ালিটি, তো এই ওরসে এখানে অনুষ্ঠান হয়। আর আপনারা হয়তো মনে করতে পারেন ন্যাংটা ফকিরের এটা হচ্ছে ওই যে কি মাজার বলে, কিন্তু এটা মাজার না, কিন্তু এটা কিন্তু মাজার না, তার এখানে মৃত্যু হয় নাই, জাস্ট এখানে থাকতেন, তাই এখানে এটা হচ্ছে আপনার কাঠামো করে বৈঠকখানা হিসেবে তৈরি করা। হ্যাঁ, এটা এখানে বৈঠকখানা কোয়ালিটি করা আছে। তিনি থাকতেন এইখানে, তার কি বলা হয়, আস্তানা। আস্তানা বা আবাসস্থল যেটাই বলি। হ্যাঁ, যাই হোক, এখানে আস্তানা বলা হয় বা আবাসিক স্থল। তো এখানে যেহেতু থাকতেন সেই জন্য এটা করা হয়েছে, এই জায়গাটা এখন তার ইস্যুতে রয়েছে। তো যাই হোক, আপনাদের দেখালাম ন্যাংটা ফকিরের আস্তানা এসেছিলাম, এখনও লোকজন এসে সময় পাইনি, আমরা সকালে এসেছি, তাই লোকজন আসা শুরু হয়েছে, মেলা লোকে আসছে টুকটুক করে। তো যদি আপনারা আসতে চান, যদি এই ন্যাংটা ফকিরের আস্তানায় আসতে চান, মনে কিছু থাকে সেইটা করার জন্য আসতে চান, তাহলে ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি। কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাগুলাট ইউনিয়নের অন্তর্গত নাতুরিয়া গ্রামে এই ন্যাংটা ফকিরের আস্তানা। তো যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন। আর সে সাথে এখন আমরা চলে যাব, যাই আমাদের সেই নদীটা আপনাদের দেখাবো, যে নদীর স্মৃতি জড়িয়ে আছে ন্যাংটা ফকিরের তার হচ্ছে নামের সাথে, সেই নদীটা দেখাবো। তো চলুন আমরা একটা নদীটা দেখে আসি। কিছু অংশ আছে আপনারা দেখতে পাচ্ছেন, বাঁশঝাড়, যে বাঁশঝাড়ের কথা বলছিলাম, এই বাঁশ উল্টায়ে পুঁতেছিলেন এই ফকির। অনেক লোক দেখেছে, এই ইতিহাস শুনেছি এবং দেখা গেছে, যার কারণে সেই বাঁশঝাড় এখনও কিছুটা আছে, আর সব বিলীন হয়ে গেছে, টুকটুক করে বিলীন হয়ে যাচ্ছে। এখন তো সেই আসলে বাঁশ কাটলে ক্ষতি হয় সেটা তো আর নেই, যার কারণে এখন বিলীন হয়ে যাচ্ছে। কিছু অংশ আছে আপনাদেরকে দেখালাম, তো দেখতে থাকুন। আমরা নদীতে যাই, আসুন আমাদের সম্মানিত ভিউয়ার্স, যে এই যে নাতুরিয়া গ্রাম, নাতুরিয়া গ্রামের যে কেন্দ্রীয় যে কবরস্থান, এই যে এখানেও দেখতে পাচ্ছেন, এই যে কবরস্থানের পাশেই হচ্ছে ন্যাংটা বাবা, সেই ন্যাংটা ফকিরের আস্তানা, এই সামান্য একটু কম বেশি দূর। তো আপনারা যদি আসেন তাহলে এখানে আসতে পারেন। আর
ভয় 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 ভয়। তো আমরা এখন সেই নদীতে, আমাদের ভাষা আমরা গাং বলি, আর এখানকার ভাষা আছে নদী। তো নদীতে নামিয়েছি। ভাই এই নদীটার নাম কি জানো? ডাকুয়া নদী। ডাকুয়া নদী, অর্থাৎ এক এক গড়াই নদীর এলাকায় উপশাখা। এক একটা নাম থাকে। তবে এটা হচ্ছে গড়াই নদীর শাখা, পদ্মা থেকে গড়াই, আর গড়াই নদীর শাখা হচ্ছে এই ডাকুয়া নদী। এই নদীর কিছু কথা বলবো যা ন্যাংটা সেই ফকিরের সাথে স্মৃতি স্বরূপ জড়িয়ে আছে। এই নদীতে ভাই শুনেছি যে অনেক লোক যখন গোসল করত, যে জলহস্তি, শিশু বা ওই যে যারা এই পানির ভিতরে থাকে যে জীবগুলো, সেই জীবজন্তু মানুষকে ক্ষতি করত। তো ক্ষতি করার কারণে ন্যাংটা ফকিরি যখন শুনতে পেল ক্ষতি করছে, যার কারণে হচ্ছে সে কিছু এই নদীতে দিয়েছিল, যার কারণে এই নদীতে যে জন্তুই যাক, যেটা ভয়ঙ্কর জন্তু, পিঠ ভাসায় যেত। আচ্ছা ভাই, এটা কি সত্য ঘটনা? অনেক সময় আমরা শুনেছি আর কি এরকম যে প্রাণীগুলো এরকম যেত আর কি। হ্যাঁ, মানে আপনারা শুনেছেন যে এই নদীতে যে কোনো জন্তু গেলেই পিঠ ভাসায় যেত, যাতে মানুষ ঠিক পাইতো যে একটা কিছু আসছে, তারা সতর্ক হতো। এই একটা আসলে আধ্যাত্মিক জ্ঞানের কথা। পূর্বে তো অনেক স্রোত ছিল, এখন তো স্রোত নেই, পানি এখন কম হয়ে আমরা গেছে। যেখানে দাঁড়িয়ে আছি, আমরা ফুল পানি, ডুবা পানির ভিতর দাঁড়িয়ে আছি। এক সময় এই নদী প্রচণ্ড স্রোত ছিল, আর এই নদী দিয়ে আপনার কুষ্টিয়া থেকে খুলনা থেকে কুষ্টিয়া লঞ্চের মাধ্যমে অনেক মালামাল যেত কুষ্টিয়াতে, এই সেই নদী। তো দেখেন এখন কি হয়ে গেছে, এখন বিলীন হয়ে গেছে, একেবারে নদীতে পানি নেই, নদী শুকিয়ে যাচ্ছে দিন দিন। তো ওই যে কথায় আছে, আল্লাহর প্রকৃতি কত সুন্দর, পৃথিবীর বুকে আল্লাহ পাক যা তৈরি করেছে প্রত্যেকটাই মানুষের জন্য, আমরা মনে করি। আসলেই তাই, যেটুকু কোরআন সত্য, তো আমাদের এই কথাগুলো সত্য। প্রত্যেকটা প্রাকৃতিক আল্লাহ পাক তৈরি করেছে সবার ভালোর জন্য। এই যে নদী আপনারা দেখতে পাচ্ছেন, গাছ গাছারি, নদী নালা, খাল বিল, পুকুর ঘাট, আসলে সেগুলো টুকটুক করে দেখেন বিলীন হয়ে যাচ্ছে। এই মনের কাছে একটা জিনিস একটু জাগলো, আপনার একটু শোনাই। সেটা হচ্ছে সেই কথা আছে, নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নাই আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। এটা হচ্ছে সেই মনির খানের গান। আর একটা গান আব্দুল আলিম গিয়েছিল, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই। নদীর যে দাপট ছিল, সেই দাপটের কিছুটা অংশ আপনাদেরকে দেখাই। এই দেখেন, এই যে পানির ঢেউয়ে, এই যে দেখা যাচ্ছে পানির ঢেউয়ে ভেঙে ভেঙে পড়ে গেছে, কত উঁচু দেখতে পাচ্ছেন, প্রচণ্ড উঁচু, মনে হচ্ছে পাহাড় থেকে আমরা নামেছি। কিন্তু এখন সেই নেই, এই যে পানি দেখতে পাচ্ছেন শুকায়ে গেছে। তাই একটা গান মনে হলো যে সর্বনাশা ডাকুয়া নদী তোর মধ্যে পানি নাই, তোর ভিতরে ধান লাগায় আর গরু গোসর দেয়। গানটা একটু সুরে বলি যে সর্বনাশা ডাকুয়া নদী তোর মুদ পানি নাই, তোর ভিতরে ধান লাগায়ার গরু গোসর দেয়, ঘর বাড়ি বানাই রে নদী, ঘর বাড়ি বানাই। আসলে কথা মনে পড়ে যায়, এই নদীতে পানির জোয়ার হতো এক সময়, আর এখন ওই মানে ছাগল গরু ঘাস খাচ্ছে, কেউ নদী বোঝায় ঘর বাড়ি তৈরি করছে। আসলে সেই নদীটা আপনাদেরকে দেখালাম, আমাদের সেই ন্যাংটা ফকিরের আস্তানার পাশে, যার এই নদীর সাথে স্মৃতি জড়িয়ে আছে। এই নদী থেকে আমরা শুনেছি যে অনেক কিছু পাওয়া গেছে এই ন্যাংটা ফকিরের কার্যক্রমে। ন্যাংটা ফকিরের কথার উপর ভিত্তি করে এই নদীতে যখন নৌকা যেত, যদি কোনো জলহস্তি বা কিছু যারা ভিতরে থাকে, নদীতে মানে বড় বড় বাণিজ্যিক জাহাজ যেত, খুলনা থেকে কুষ্টিয়াতে যেত মেলায় যে মালামাল নিয়ে। তো যদি এই নদীতে কোনো সময় এই যে দেউদে নাকি বলে, আগেকার ভাষা আমরা তো ওটা বলতে পারবো না, ওই দেউদে বা জলহস্তি যারা এই নৌকা ঠেকাতো, ওই ন্যাংটা ফকির ওখান থেকেই ওখানে এনারা যদি ওখানে যেত, তো ও গেলে পরে ওখান থেকে কি করতো তা উনি জানে, একলাই ছাড়িয়ে দিত। তো এটা স্মৃতি জড়িয়ে আছে এই নদীর সাথে। তো নদীটাও দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিওটাও ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন ভালো মন্দ দুইটাই লিখবেন। আর ন্যাংটা ফকিরের বিষয়টা আমি একটু বলি, সেটা হচ্ছে
তিনি কোথা থেকে এসেছিলেন, কোথায় আবার চলে গেছেন, এটা কিন্তু আমরা বলতে পারবো না। তো এখান থেকে যেনারা সভাপতি ছিলেন তার দাদারা বলেছিলেন ইনি নাকি পদ্মা নদীতে এখন বর্তমান বসবাস করছেন। পদ্মা নদীতে নৌকা ঠেকাইছিল, ওখান থেকে ডুবুরি নেমে দেখে সেই ন্যাংটা ফকির বসে আছে। তো এটা অবশ্য গল্প বিষয় আমরা বলতে পারবো না, তবে সত্য মিথ্যা তারাই জানে। তো আমরা শুনেছি যে পদ্মা নদীতে সে এখন বর্তমান বসবাস করছে, এখান থেকে সে সেই কালে চলে গেছে। কেন চলে গেছে আর কেনই বা এসেছিলেন সেটা আমরা কেউ বলতে পারি না। তো যাই হোক শ্রোতা বন্ধু, আজকে আমরা যে টিম দেখতে পাচ্ছেন সবাই খুশি কাছে বাসা আনন্দ করছি, অনেক লোক রয়েছে। আর এই যে আমার এই ভাইয়ের সাথে আজকে আমাদের ভাইয়ের বাসায় যে হয়তো খাওয়া দাওয়াও করবো, অবশ্যই খাওয়ার জন্য আমার খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা মনে হয় করছে। তো আমরা তো খাবো, আপনারা সাথে থাকবেন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি এখান থেকে। এখন আপাতত আমাদের এই ভাইয়ের বাসায় যাব। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আবার লাস্টে কথা খালি চালাবি। হ্যাঁ ও সেই আমার এই যে ভাইস দেখো, ভাইস গো নদীর মতো ঘুমটা দিচ্ছে, ছবি দেখা যাবে না। এই ইউসুফ